যেগুলির প্রত্যেকটা কাজ সংবিধান লঙ্ঘন করে তারা করলেন। এখন গণভোট ইটসেলফ অসাংবিধানিক, গণভোট অবৈধ, কথা পরিষ্কার ভাই। আপনি আইন দিয়ে দেখেন যান। ওই আমির হামজার বাড়ির পাশে 4টা ডিজেলের খনি আছে, খালি ওখানে টিউবওয়েল বসাবা, ভক 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 করে ওখানে শুধু ডিজেল বেরোতে থাকবে। রাষ্ট্র ডানে যাবে না বামে যাবে সেটা সে সংবিধান দেখে সিদ্ধান্ত নেবে। রাষ্ট্র এমন কিছু করবে না যার সঙ্গে নাকি সেই সংবিধানের বিরোধ তৈরি হয়। এটা হলো নিয়ম, এটা সারা দুনিয়ারই নিয়ম। যেখানে সংবিধান নাই, যে রাষ্ট্রে সংবিধান নাই, যেমন ইংল্যান্ডের সংবিধান নাই, কিন্তু ওখানে কিছু কনভেনশন আছে, ওখানে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মানতে হয় রাষ্ট্রের। এটা হলো একটা স্বাভাবিক একটা নিয়ম আর কি। এখন ঝামেলাটা হয় কখন আমি সেটা বলি। যেমন আমাদের এখানে কিন্তু অনেক সময়ই সংবিধান মানা হয়নি মানে এরকম, তারা হয়তো কোনো একটা সামরিক শাসক দায়িত্ব নিল, ক্ষমতা নিল। কারণ সামরিক শাসক যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে, তারা তো সংবিধান অনুযায়ী দখল করে না, তারা নিজেদের মতো দখল করে, গাইড জোরে, ওটা তো সংবিধানে নাই। তাহলে তারা কি করে, দায়িত্ব নিয়ে এসেই তারা সংবিধানটাকে স্থগিত করে দেয়, যে সাংবিধানিক সমস্ত কিছু আপাতত স্থগিত থাকবে, আমি যেটা বলবো এটি আইন। গাইড জোরে করে। তো এই গাইড জোরে এর আগেও করছে কয়েকবার। এবার যে আন্দোলনটা হলো, আন্দোলন মানে শেখ হাসিনা সরকারের যে পতনটা ঘটলো, সেই পতনটা কিন্তু সংবিধান মেনে হয়নি, সংবিধান মেনে হয়নি। কিন্তু এই পট পরিবর্তনের পর যখন শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেন, পট পরিবর্তনের পর যারা দায়িত্ব নিলেন, তারা যেন কেন কোন বুদ্ধির জোরে যায় না, তারা যেন দাবি করতে থাকলেন যে আমরা একটা সাংবিধানিক সরকার। এই তারা যে একটা সাংবিধানিক সরকার, এটা প্রমাণ করতে যে তারা এমন এমন কাজ করলেন যেগুলির প্রত্যেকটা কাজ সংবিধান লঙ্ঘন করে তারা করলেন, একটার পর একটা, একটার পর একটা। এবং ওরা 18 মাস দায়িত্ব পালন করেছেন, সংবিধান লঙ্ঘন করে করেছেন, অসাংবিধানিক ভাবে করেছেন। কিন্তু আবার নিজেদেরকে দাবি করেছেন আমরা সাংবিধানিক সরকার। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, যে আপনি মানে জিনিসটা, সংবিধানটাকে আপনি মানেন কি মানেন না, অথবা বলছেন মানি কিন্তু মানেন না, অথবা আপনার সুবিধা অনুযায়ী মানেন, আবার যেখানে সুবিধা নাই সেখানে মানেন না। আপনি কিন্তু এই কাজগুলি করছেন। এখন এইভাবে যখন আপনি কাজ করবেন, তখন এর তো একটা পরিণতি হবে, এবং সেই পরিণতিটা এখন আমরা ভোগ করছি। আপনি গণভোট করেছেন, এটা আপনি করতে পারেন না, সংবিধান আপনাকে গণভোট করে এখতিয়ার দেয় নাই। রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ জারি করছে, রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ জারি করতেই পারে না, এটা এখতিয়ারের বাইরে করেছে। এখন গণভোট ইটসেলফ অসাংবিধানিক, গণভোট অবৈধ, কথা পরিষ্কার ভাই। আপনি আইন দিয়ে দেখেন যান। 93 সংবিধানের 93 গণভোট অধ্যাদেশের ব্যাপার আছে। অধ্যাদেশ করে আপনি গণভোট চালু করতে পারবেন না। অধ্যাদেশ করতে পারবেন সেই বিষয়ে যে বিষয়গুলিতে 151 জনের সাপোর্ট দিয়ে আইন করা যায়। না, উনি রাষ্ট্রপতির আদেশের মধ্যে একটা অধ্যাদেশ আছে, গণভোটের অধ্যাদেশটা আছে। তো গণভোট উনি অধ্যাদেশ জারি করতে পারে না, কারণ গণভোট হলো একটা সাংবিধানিক পরিবর্তন। সংবিধানের পরিবর্তন যদি আপনি করতে পারেন একটা অধ্যাদেশ দিয়া, তাহলে তো পুরো জুলাই সনদে তো অধ্যাদেশ দিয়ে পাস করাতে পারতেন, বলেন না কেন পারেন না উনি? আচ্ছা, এখন যদি গণভোট অবৈধ হয়, তো গণভোটের যে রায় সেটাও অবৈধ, তাহলে গণভোটের তো কোনো গ্রহণযোগ্যতা নাই রে ভাই। এখন যদি বিএনপি বলে আমি এটা এই গণভোটে মানি না, কিন্তু এই যে 70% মানুষের ভোট, হ্যাঁ ভোট, হ্যাঁ, আচ্ছা, এটা তো পুরো জিনিসটাই তো অবৈধ। আপনি বলি আপনাকে একটা কথা, আপনি একটা বিয়ে পড়াইলেন, বিয়ে অনুষ্ঠানে আয়োজন করছেন, আয়োজন করে 50 জন লোককে খাওয়াইছেন, সবাই গিফট টিফট দিয়ে গেছে, খাইছে, যখন গিফট দিবে কিছু, পরে দেখা গেল যে বিয়েই হয় নাই। বিয়ে হয় নাই কেন? ওটার মধ্যে একজন হিন্দু একজন খ্রিস্টান, আপনি মুসলিম নিয়মে কি বিয়ে পড়াবেন ভাই? ওরা তো মুসলমানই হয় নাই, বুঝলেন? তাহলে বিয়ে অবৈধ না, এখন গিফট কি হবো? আপনি বলবেন এই যে গিফট, যেহেতু গিফট আছে অতএব বিয়ে বৈধ হইলো ভাই? হইলো না। কিন্তু বিষয়টা এইভাবে ভাবেন আপনি, যে এই জিনিসটাই তো। এখন যদি বিএনপি যদি বলে যে আমি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিব না, কারণ এটা সংবিধানে নাই, সত্য কথা, তারা নেয়নি, তার মানে বিএনপি সংবিধান মানে নেয়নি।
তারা নেয়নি, কিন্তু গণভোটের ব্যাপারে কি বিএনপি যখন জুলাই জাতীয় সনদে যখন স্বাক্ষর করলো, গণভোট সম্পর্কে বিএনপির অবস্থান কি ছিল? গণভোট সম্পর্কে বিএনপি আসলে বলি ওই সময় আসলে বিএনপিকে ব্ল্যাকমেল করেছে ভাই। আচ্ছা। কথা সত্য, মনে প্রাণে বিএনপি চাইছে গণভোট না হোক, এটা চাইছে, কিন্তু মুখে বলতে পারে নাই। কারণ বললে পরে ওই দিক যে জামাত এবং এনসিপি বলবে এই যে জুলাইয়ের চেতনা মানে না, এই ভয়ে একটা বড় দল যে এত ভীতু হইতে পারে এটা বিএনপি দেখাই গেছে। তা এখনো তো বলছে, এখনো তো বিএনপি সম্পর্কে এখন বলে যে এই ধরনের মন্তব্যগুলো হচ্ছে। আমি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, বাস্তবায়ন করব। এখন তারা যেটাকে জুলাই সনদ বলে সেটাকে তো এনসিপি জুলাই সনদ বলে না। তারা বলে যে যেগুলো যে তারা দিছে, নোট অফ ডিসেন্ট দিছে, ওগুলো জুলাই সনদ না, ও তো জুলাই সনদের বাইরে, আমি যেটা মানি নাই। এখন তারা বলতেছে আমি যতটুকু মানছি এতটুকু আমি পালন করবো, বাকিটুকু করবো না, বাকিটুকু জুলাই সনদ না। ওরা বলতেছে। আবার এনসিপি বলবে যে আপনি, জামাত বলবে আমি যতটুকু মানছি ততটুকু দেবো। তার মানে কি এই ঝামেলাগুলো হয় এই কারণে যে এটা তো শুরুটাই তো ভুল দিয়ে শুরু হয়েছে। প্রথমত হলো যে এখন বাংলাদেশের যে অবস্থা, আমার কাছে মনে হয় যে একটা সর্বদলীয় কমিটি করা উচিত সংসদের ভিতর এবং বাইরে। যারা প্রিচার আছেন, যারা সমাজে ইনফ্লুয়েন্স রাখেন, যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, সাংবাদিক, সাহিত্যিক, সবার ভিতর থেকে মানে সরকারের একটা বন্ড তৈরি করা। এবং এটা এখন সংসদে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তাদের চাইতে বা সেগুলোর চাইতে হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আজ থেকে মাস তিনেক আগে যখন যুদ্ধ শুরু হয়নি, তখন জাতিসংঘ একটা যে তাদের যে FAO, তারা একটা রিপোর্ট বের করেছে এবং সেই রিপোর্টে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে যে এখানে খাদ্য সংকট দেখা দিবে। এক। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ছিলেন তখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা থেকে শুরু করে অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা প্রেডিক্ট করেছিল যে বাংলাদেশে যেভাবে চলছে তাতে 3 থেকে 3.5% জিডিপি হবে, যেটা শেখ হাসিনা যখন রেখে গিয়েছিলেন ইট ওয়াজ অলমোস্ট 7%। তো তার অর্ধেক। আমাদের দেশের যে অর্থনীতি এবং যেভাবে জিডিপি ক্যালকুলেশন হয় সেখানে 3 থেকে 3.5% জিডিপি মানে এখানে অলমোস্ট 80 to 90% একটা ঝুঁকি থাকে দুর্ভিক্ষ হওয়ার। তো দেখুন, যখন মানে ওয়ার্ল্ড ব্যাংক বলছে, IMF বলছে যে এখানে 3 থেকে 3.5% জিডিপি হবে, ঠিক তার সঙ্গে জাতিসংঘের অন্য একটা প্রতিষ্ঠান যেটা FAO, তারা বলছে যে বাংলাদেশের ফুড সিকিউরিটিতে রেড জোন, এখানে দুর্ভিক্ষ হতে পারে, ক্লিয়ার ইট। এই যুদ্ধ শুরু হওয়ার পর সমস্ত অর্থনীতিবিদ বাংলাদেশের এবং দেশের বাইরে ইনক্লুডিং IMF, তারা যেটা বলছে যে এই বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট, জিডিপি নিয়ে এমন অবস্থা হয়েছে যে এখন এই জিডিপি আর কোনো প্লাসে থাকবে না, এটি -1 to 2% হয়ে যাবে। আমার জানা মতে ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের যে ভারতের যে জিডিপি কিংবা আমেরিকা বা ইংল্যান্ডের যে জিডিপি যেখানে খুব বেশি খারাপ অবস্থায় গেছিলো, তখনও সেটা মাইনাসে যায়নি। কিন্তু বাংলাদেশে এইবার এই মানে ফিসক্যাল ইয়ারে, অর্থ বছরে এটা -2% যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই কথা সরকারি দলের একজন সংসদ সদস্য রেজা কিবরিয়া তার নিজে বলেছেন তার IMF-এর সূত্র দিয়ে টেলিভিশনে। তো এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলো নিয়ে সরকারের অর্থমন্ত্রী, কর্তা ব্যক্তি, যে এরকম একটা পরিস্থিতি যখন হয় তখন আসলে সচেতন হওয়া ছাড়া আমাদের আসলে তেমন কিছু করার নেই। মানুষ যাতে অধৈর্য না হয়, ধৈর্য হারিয়ে না ফেলে। এবং আমরা যারা সমাজে বিভিন্ন কথাবার্তা বলি, আমার মাসুদ কামাল সাহেব, আমাদের কথাবার্তার মধ্যে যেন একটা ধারাবাহিকতা থাকে, ইনক্লুডিং ইউ, যেন আমরা এই সময়টাতে দেশ এবং জাতির পক্ষে একত্রে কাজ করি। এই বিষয়গুলো নিয়ে না তারেক রহমান সাহেব, না জামাতের সভাপতি শফিকুর রহমান সাহেব, তারা এটা ট্রু শব্দ এখন পর্যন্ত উচ্চারণ করেননি। এবং আমি এই যে ভাষায় আপনার সাথে কথা বললাম, আজ পর্যন্ত গত 3 মাসে এই 2 নেতার মুখ দিয়ে বা তাদের কোনো কর্তা ব্যক্তি, তাদের যারা সাহাবী রয়েছেন, তাদের যারা ডান হাত বাম হাত রয়েছেন, তাদের মুখ থেকেও এই জাতীয় সমস্যা নিয়ে কোনো কথাবার্তা আমরা শুনতেছি না। সরকারের
কাছ থেকে যে কথা শুনছি সেটা হলো খাল কাটলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো দুর্ভিক্ষ থাকবে না, এবং ধান, চাল, আটা, ময়দা, চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খাল দিয়ে ভেসে ভেসে এসে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় এতটা ছড়ায় যাবে, শুধু লোকজন খালের তীরে দাঁড়িয়ে বস্তা ভরে ভরে সেখান থেকে তুলবে, এরকম কথা মনে হচ্ছে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে তারা যে ফ্যামিলি কার্ড দিচ্ছে ওটা এত গুরুত্বপূর্ণ যে ওই ফ্যামিলি কার্ড যেখানে দেন, আপনি গাছের কাছে দেন, মাছের কাছে দেন, ব্যাংকের কাছে দেন, বিমার কাছে দেন, বিল্ডিংয়ের কাছে দেন, ওই কার্ড ছোঁয়ানোর সাথে সাথে সেখান থেকে শুধু টাকা বেরোতে থাকবে, আয় করতে হবে না। তারা ডিজেল কার্ড করছে। ভাবসব দেখলে মনে হয় এই ডিজেল কার্ড যদি ওই আমাদের যে বিভিন্ন ব্রিজ, কালভার্ট, পুল, এগুলোর যে পিলারগুলো আছে, পিলারের ঘষা দিলে ওখান থেকে খালি তেল বেরোতে থাকবে, ডিজেল বেরোতে থাকবে, এইরকম একটা তার আনন্দ উৎসবে মানে মগ্ন। অন্যদিকে জামাত, এনসিপি, তাদের বক্তব্য হলো যে এই মুহূর্তে যদি জুলাই সনদ পাশ হয়ে যায়, পাশ হওয়ার সাথে সাথে বাংলাদেশে 100টা ডিজেলের খনি আবিষ্কার হয়ে যাবে, পাওয়া যাবে মুহূর্তের মধ্যে। আল্লাহ স্বপ্নে দেখাই দেবে যে তোমাদের আর জান্নাত থান্নাতের এই সমস্ত বেশি একটু পরে পরে করো। ওই জায়গাতে জামাতের বাড়ির নেতার, অমুক নেতার বাড়ির পাশে, ওই আমির হামজার বাড়ির পাশে 4টা ডিজেলের খনি আছে, খালি ওখানে টিউবওয়েল বসাবা, ভক 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 করে ওখানে শুধু ডিজেল বেরোতে থাকবে। বাংলাদেশে কোনো ডিজেলের সমস্যা নাই, পেট্রোলের সমস্যা নাই, শুধু জুলাই সনদ স্বাক্ষর করলেই হবে। আরেকজন হয়তো মনে করতেছে যে না, এখানে যদি সংবিধান সংস্কার করা হয় তাহলে আমাদের যে এখন এই মুহূর্তে অর্থনৈতিক সংকট আছে, কিন্তু এটা করার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক অটোমেটিক এখানে যেখানে সোনা আছে 100 গুণ সোনা হয়ে যাবে, যেখানে ডলার আছে 100 গুণ ডলার হয়ে যাবে, যেখানে টাকা আছে 100 গুণ টাকা হয়ে যাবে। ফলে এই যে তারা একটা হ্যালোসিনেশন এবং একটা ইলিউশন, ইংরেজিতে যে দুটো শব্দ বলি, এই দুটো দ্বারা সরকারি দল এবং বিরোধী দল যে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো করে বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদেরকে ধ্বংসের অতলান্তের দিকে নিয়ে যাচ্ছে। সংসদ কি আসলে কোনো রকমের সমাধান ছাড়াই কোনো আলোচনাতে চলছে, মানে এমনটাই তো মনে হচ্ছে না? আমি এখানে মানে এখানে সংসদের কতগুলো বিষয় থাকে। ফার্স্ট থিং হলো যেখানে প্রশ্নোত্তর পর্ব থাকে, পয়েন্ট অফ অর্ডারে তারা দাঁড়িয়ে কথা বলে জনগুরুত্বপূর্ণ বিষয়, বা ওখানে সংসদে কারো যদি অধিকার ক্ষুণ্ণ হয়, এরপর তারা নোটিশ দেয়, যে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দেয়। এর বাইরে রাষ্ট্রপতির ভাষণের উপর তাদের একটা আনলিমিটেড লিবার্টি থাকে তারা কথা বলার জন্য। তো যে কয়টি অধিবেশন হয়েছে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হয়েছে, অনেক বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে, অনেকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন। তো এই যে জিনিসগুলো হয়েছে, তারা সব ব্যাপার কথা বলেছে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছে, রাজাকার নিয়ে কথা বলেছে, তারপর শেষে তাদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছে, একে অপরকে ভুয়া ভুয়া বলেছে, একে অপরকে গালাগাল করেছে, ঠাট্টা করেছে, মস্কারা করেছে, সবই করেছে, কিন্তু আপনার আমার কথা বলা হয়নি।